ফরিনা পদ্মজার ঘরে প্রবেশ করে ঘাবড়ে গেলেন। বিছানায় রক্তাক্ত দীর্ঘদেহী একজন পুরুষ সংজ্ঞাহারা হয়ে পড়ে আছে, নাকি মরে গেছে। ফরিনা শিউরে ওঠেন। পদ্মজা ফরিনাকে এক নজর দেখে জগ থেকে গ্লাসে জল নিয়ে ঢক ঢক করে পান করল। ফরিনার মনে হচ্ছে বিছানায় পড়ে থাকা রক্তাক্ত পুরুষ মানুষটি রিদওয়ান। যখন শতভাগ নিশ্চিত হলেন এটা রিদওয়ান, মনে তীব্র একটা ভয় জেগে বসে। তিনি নিঃশ্বাস আটকে পদ্মজার কাছে ছুটে আসেন। চাপা স্বরে প্রশ্ন করলেন, ঋতু কি মইরা গেছে? পদ্মজা তাৎক্ষণিক জবাব দিতে পারল না। সময় নিয়ে ধীরে সুস্থে বলল, মরেনি বোধহয়, তবে বেশিক্ষণ এভাবে থাকলে মরে যাবে। পদ্মজার তরঙ্গহীন গলার স্বর ফরিনার ভয়ের মাত্রা বাড়িয়ে দিল। তিনি পদ্মজাকে আচমকা বুকের সাথে জড়িয়ে ধরলেন। পদ্মজা থতমত খেয়ে গেল। ফরিনার হৃৎপিণ্ডের কাঁপুনি টের পায় সে। ফরিনা অস্থির হয়ে বললেন, ও মা। পদ্মজা ফরিনার বুক থেকে মাথা তুলে বলল, কি হয়েছে আম্মা? ফরিনার চোখের দৃষ্টি অস্থির। তিনি ঢোক গিলে বললেন, তুমি পলাইয়া যাও, আর আইবা না, রুম্পার মতো চইলা যাও। আম্মা, ওরা আমাকে মারবে না, রিদওয়ান ভাইয়াই বলেছে। মিছা কথা, মিছা কথা কইছে। আম্মা, আপনি এমন করছেন কেন? ফরিনা দ্রুত সংজ্ঞাহীন রিদওয়ানকে চাদর দিয়ে ঢেকে দিলেন। তারপর বললেন, তুমি পলায়া যাও। তোমার আব্বা ওই শকুনের বাইসা আমার নিঃসব কইলার টুকরা বাবুরে মায়েরা ফেলছে কিন্তু। জুতার ছপ ছপ আওয়াজ শুনে ফরিনা থমকে যান। এরকম আওয়াজ মজিদের জুতোয় হয়। মনে হয় জুতায় পানি নিয়ে হাঁটছে। তিনি আতঙ্কে চোখ দুটি বড় বড় করে তাকালেন। মজিদ তো ঘরে ছিল না, কখন চলে এলো? আর যতক্ষণ মজিদ ঘরে থাকে ততক্ষণ ফরিনাকেও ঘরে থাকতে হয়। তিনি পুরোপুরি নিশ্চিত মজিদ এখন পদ্মজার ঘরে আসবে আর রিদওয়ানকে দেখে ফেলবে। তিনি পদ্মজার আলমারি খুলে তালাচাবি বের করলেন। একটা ঝড় থামতেই যেন আর একটা ঝড় শুরু হয়েছে। পদ্মজা ফরিনাকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, আম্মা, কিন্তু কি? বাবু মানে ওনাকে মেরে ফেলেছে মানে? আপনি কিভাবে জানেন আম্মা? ফরিনা নিজের এক হাতে পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরেন। তারপর দৌড়ে বেরিয়ে যান ঘর থেকে। বারান্দায় পা রাখতেই মজিদের সাথে দেখা হয়। ফরিনা মজিদের উপস্থিতি অগ্রাহ্য করে পদ্মজাকে টেনে নিয়ে যান 3 তলায়। মজিদ হতভম্ব হয়ে দেখলেন ঘটনাটা। পদ্মজা বারবার জিজ্ঞাসা করছে ফরিনাকে, আম্মা, আপনি এটা কি বললেন? আমার বুক কাঁপছে। আম্মা, কোথায় যাচ্ছেন? মজিদ পদ্মজার ঘরে উঁকি দিলেন। তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি। বিছানার উপর রিদওয়ানকে দেখতে না পেলেও রিদওয়ানের পা জোড়া চোখে পড়ে যায়। তিনি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। চাদর সরিয়ে রিদওয়ানকে দেখে আঁতকে উঠলেন। এদিকে ফরিনা পদ্মজাকে ঠেলে একটা ঘরে ঢুকিয়ে দেন। ঘরের দরজাটি লোহার। পদ্মজা ধাক্কা খেয়ে ঘরের মধ্যিখানে পড়ে। সে মেঝে থেকে উঠতে উঠতে ফরিনা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন। পদ্মজা আচমকা ঘটনায় হতবুদ্ধি হয়ে পড়েছে। তার মাথায় বারবার বাজছে, তোমার আব্বা ওই শকুনের বাচ্চা আমার নিষ্পাপ কইলজার টুকরা বাবুরে মায়েরা ফেলছে। পদ্মজা 2 হাতে মুখ চেপে ধরে। মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে, এক্ষুনি মারা যাবে। বুকে রক্তক্ষরণ হচ্ছে। ফরিনা বলেছিলেন, সম্পত্তির জন্য হলেও আমিরকে ওরা জানে মারবে না। এজন্যই পদ্মজা ধৈর্য ধরে 5টা দিন কাটাতে পেরেছে। ভেবেছিল শরীরে একটু শক্তি জমিয়ে তারপর সে তার স্বামীকে খুঁজে বের করবে। কিন্তু একটু আগে ফরিনা যা বললেন তাতে পদ্মজার কলিজা ফেটে যাচ্ছে। রিদওয়ান শর্ত দিয়েছিল, পদ্মজা ঢাকা চলে গেলে আমিরকে ছেড়ে দেবে। পদ্মজা তাই মানত। শুধু না করে আরেকটু কথা বের করতে চেয়েছিল সে। তার আগে রিদওয়ান আক্রমণ করতে উদ্যত হয় আর পদ্মজা আঘাত করে বসে। 5 দিনের সব ধৈর্য ও পরিকল্পনা ওলট পালট হয়ে গেল ফরিনার এক কথায়। পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকলো, আম্মা, আম্মা, কেন আটকালেন আমাকে? দরজা খুলুন। আম্মা, আপনার ছেলের কি হয়েছে? কি বললেন আম্মা? ফরিনা হাতের চাবিটা দূরে ছুঁড়ে ফেললেন। সিঁড়িতে শব্দ হচ্ছে দপদপ। তিনি নিজের হাতের দিকে তাকিয়ে দেখেন অস্বাভাবিকভাবে হাত কাঁপছে, কাঁপছে পা। মজিদ খলিল একসাথে উঠে আসে। ফরিনার সামনে এসে দাঁড়ায়। ফরিনা ভয়ে জমে গেছেন। মজিদের চেহারা ক্ষুব্ধ। তিনি রাগে গজগজ করতে করতে প্রশ্ন করলেন, রিদওয়ানকে পদ্মজা আঘাত করেছে? ফরিনা কিছু বললেন না। মজিদের গলার স্বর শুনে পদ্মজা চুপ হয়ে যায়। ফরিনা এলোমেলো দৃষ্টি নিয়ে কাঁপছেন। খলিল বললেন, ভাবিরে জিগাও কেন? ওই শাড়ি ছাড়া আর কার এত সাহস আছে এই শাড়ি এই ঘরের ভিতরে? ফরিনা দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে আছেন। খলিলের প্রশ্ন শুনে আরো শক্ত হয়ে দাঁড়ালেন। মজিদ ফরিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। দরজায় তালা। তখনই পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকলো, আম্মা, আম্মা, দরজা খুলুন। কি হচ্ছে ওখানে? মজিদের ক্ষুব্ধ চেহারা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তিনি ফরিনার কাছে চাবি চাইলেন। চাবি দাও। কি বলছি কানে যায় না? চাবি দাও। ফরিনা আমতা আমতা করে বললেন, নাই। মজিদ ফরিনার মুখ চেপে ধরেন। তারপর চাপা স্বরে বললেন, চাবি দাও। ফরিনা তাও বললেন, চাবি নেই। মজিদ আরও একবার বললেন, চাবি দাও বলছি। শাড়ির কোন ভাঁজে লুকিয়ে রেখেছ? চাবি নাই। চাবি নাই আমার কাছে। গলা উঁচিয়ে বললেন ফরিনা। খলিল দরজায় জোরে কয়টা লাথি দিলেন। তালা ভাঙার চেষ্টা করলেন। ধূপধাপ শব্দ। সেই সাথে পদ্মজাকে উদ্দেশ্য করে নোংরা গালি। খলিলের মুখের ভাষা শুনে পদ্মজার কান ঝাঁ ঝাঁ করে উঠল। ঘৃণায় চোখ মুখ কুঁচকে যায়।
ফরিনার উঁচু বাক্য শুনে মজিদ হাওলাদার রাগে কাঁপতে থাকলেন। ফরিনার এত সাহস কবে হলো? তিনি ফরিনার শরীর হাতড়ে চাবি খুঁজতে খুঁজতে বললেন, চাবি কোথায় রাখছো? জলদি বলো, নয়তো এরপর যা হবে ভালো হবে না। ফরিনার শরীর কাঁপছে ভয়ে। তিনি জানেন এই মুহূর্তে তিনি খুন হয়ে যেতেও পারেন, তবুও চাবি দেবেন না, নয়তো ওরা পদ্মজাকে খুন করে ফেলবে। ওরা পারে না এমন কিছু নেই। মজিদের নিকৃষ্ট অনেক কাজের সাক্ষী তিনি। এই মানুষটা তার জীবনের জাহান্নাম। মজিদ রাগে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলে। ফরিনা কিছুতেই মানছে না বলে ছোট ভাইয়ের সামনে ফরিনার শাড়ি টেনে খুলে ফেললেন তিনি, আর বললেন, চাবি কোন চিপায় রাখছো বলো, নয়তো মেরে পুঁতে ফেলবো। ফরিনা টু শব্দ করলেন না। কোলের সামনে যুবতীকালে তাকে বিবস্ত্র করেও মজিদ মেরেছে। সম্মান ইজ্জত কবেই হারিয়ে গেছে, নতুন করে হারানোর কিছু নেই। বয়সও অনেক হয়েছে, তবে এদের শিকার পদ্মজাকে হতে দেবেন না কিছুতেই। মজিদ কোনোভাবেই ফরিনার কাছ থেকে চাবি উদ্ধার করতে পারেননি। এদিকে রিদওয়ানের অবস্থা খারাপের দিকে। খলিল দ্রুত নিয়ে চলে গেলেন। মজিদ ফরিনাকে মেঝেতে ফেলে ইচ্ছামতো লাথি থাপ্পড় দেন, সাথে বিশ্রী গালিগালাজ। চারপাশ ফরিনার কান্নায় ভারী হয়ে ওঠে। ফরিনার কান্নার স্বর পদ্মজার কানে আসতেই সে চিৎকার করে বলল, আব্বা, আম্মাকে মারবেন না। আব্বা, দোহাই লাগে, আম্মা লাশের মতো হয়ে গেছে। আব্বা, আম্মাকে মারবেন না, আমাকে মারেন। আব্বা, আম্মা আপনি দরজা খুলুন। আম্মাকে এভাবে কেন মারছেন আব্বা? আপনি তো অলন্তপুরের ফেরেশতা ছিলেন আব্বা, আপনার এমন রূপ কেন? আম্মা দরজা খুলুন। আব্বা, আম্মা খুব কষ্ট পাচ্ছে, অনুরোধ করছি, আর মারবেন না। বাইরে ফরিনার কান্না, ঘরের ভেতর পদ্মজার কান্না, আর দরজায় এলো পাথাড়ি থাপ্পড়ের আওয়াজ। সব মিলে চারপাশ যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। খলিলের ডাক শুনে মজিদ চলে গেলেন। সঙ্গে সঙ্গে ফরিনার মুখ দিয়ে বমি বেরিয়ে আসে। মজিদ চলে যাওয়ার সময় মিনিট দুয়েক পর লতিফা দৌড়ে আসে। সিঁড়ি দিয়ে ওঠার সময় সে দুইবার হোঁচট খেল। তারপর ফরিনার মাথা নিজের কোলে নিয়ে কেঁদে বলল, খালাম্মা, আপনি কেন খালুর বিরুদ্ধে গেলেন? ও খালাম্মা, কথা কন খালাম্মা। লতিফার ব্যাকুল কণ্ঠস্বর শুনে পদ্মজা আরো জোরে জোরে থাপ্পড় দিল দরজায়। বলল, লতুবাবু, আম্মার কি হয়েছে? লতুবাবু দরজা খোলো, ও লতুবাবু। ফরিনা অস্পষ্ট স্বরে লতিফাকে বললেন, তোর খালু সহিলা গেছে? হ, গেছে। বাড়ি থাইকা বাহির হয়েছে? ফরিনার কণ্ঠ নিভে আসছে। লতিফা ফরিনার মাথাটা সাবধানে মেঝেতে রেখে বারান্দা থেকে বাইরে উঁকি দিল। মজিদ, খলিল, মদন আর বাড়ির দারোয়ান মিলে গরু গাড়ি দিয়ে রিদওয়ানকে নিয়ে যাচ্ছে। গেটের কাছাকাছি চলে গেছে। সে ফরিনাকে এসে বলল, বাইর হইয়া গেছে খালাম্মা। পদ্মজা দরজায় এলো পাথারি থাপ্পড় দিচ্ছে। বিকট শব্দ হচ্ছে। ফরিনা আঙুলের ইশারায় ডান দিকটা দেখিয়ে বললেন, ওই হানে খুঁজা দেখ, চাবি পাবি একটা, দরজাটা খুইলা দে। লতিফা ফরিনার কথা মতো চাবি খুঁজল, পেয়েও গেল। তারপর দরজা খুলতেই পদ্মজা হুড়মুড়িয়ে বের হয়। ফরিনাকে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। গায়ে শাড়ি নেই, পেটিকোট হাঁটু অব্দি তোলা, মিষ্টি রঙের ব্লাউজে রক্তের দাগ, নাক দিয়ে রক্ত ঝরছে, দুই চোখ ফুলে গেছে, হাতে পায়ে জখম। বয়স্ক মানুষটাকেও ছাড়েনি। পদ্মজা হাঁটু গেড়ে বসে ফরিনাকে জড়িয়ে ধরে কাঁদল, আম্মা, আপনি কেন চাবিটা দিলেন না? এরা মানুষ, নিজের বউকে কেউ এভাবে মারে? লতুবাবু, আমাকে ধরো। লতিফা ফুঁপিয়ে কাঁদছে। সে কাঁদতে কাঁদতে বলল, পদ্মজা, তুমি কিচ্ছু জানো না, খালু এমনেই মারে, এখন ধরো আম্মাকে। লতিফা, পদ্মজা দুজন মিলে ফরিনাকে ধরে ধরে তিনতলার আরেকটা ঘরে নিয়ে যায়, যে ঘরটিতে প্রথম রুম্বা ছিল, তারপর রানী। নিচতলা অবধি নিয়ে যাওয়া সম্ভব নয়। ফরিনা মেঝেতে পা সোজা করে ফেলতে পারছেন না। চোখ দুটি বারবার পুঁজে যাচ্ছে। পদ্মজা একটা অদ্ভুত অনুভূতি অনুভব করছে, যেমনটা তার মায়ের মৃত্যুর আগে অনুভব হয়েছিল। পদ্মজার গা কেঁপে ওঠে, চোখ ছাপিয়ে জল নামে। মনে মনে কেঁদে বলল, আল্লাহ, কেন আমার সাথে এমন হচ্ছে? কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? আমার চারপাশ এত নির্মম কেন? কোথায় আছো আম্মা? কোথায় আছেন পারিজার আব্বু? আমি ভীষণ একা, ভীষণ। পদ্মজার হেঁচকি উঠে গেল। সে ঢোক গিলে নিজেকে সামলায়। ফরিনার যত্ন নিতে হবে তার। ফরিনাকে বিছানায় শুইয়ে দিতেই তিনি থেমে থেমে বললেন, আমার কই মাছের জান, আমি মরতাম না, তুমি তুমি পলায়া যাও। আম্মা, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। লতুবাবু, হালকা গরম পানি আর আমার ঘরের আলমারির ডান পাশের ড্রয়ার থেকে স্যাভলন আর তুলা নিয়ে আসো। পদ্মজার আদেশ পাওয়া মাত্রই লতিফা বেরিয়ে গেল। ফরিনা করুণ চোখে পদ্মর দিকে চেয়ে বলল, কান্দো কে রে? কান্দো না। পদ্মজার সুন্দর দুটি চোখে জলের পুকুর। বিরতিহীনভাবে পানি গড়িয়ে পড়ছে গলায়, বুকে। সে ফরিনার এক হাতে কপাল ঠেকিয়ে হতাশ হয়ে ব্যর্থ কণ্ঠে বলল, আম্মা, আমি কি করব? যখনই ভাবি এবার সব ঠিক হয়ে যাবে, তখনই ভয়ঙ্কর সব ঘটনার সম্মুখীন হতে হয়। আমি আর পারছি না। এত খারাপ পরিবেশ আমি আর নিতে পারছি না আম্মা। নিজেকে কিছুক্ষণ আগেও শক্তিমান মনে হয়েছে। মনে হয়েছে আমি চাইলে সব পারবো। কিন্তু এখন খুব দুর্বল মনে হচ্ছে। আমি ওদের বিরুদ্ধে পেরে উঠছি না। আপনি ভালো হয়ে উঠুন আম্মা। আপনার ছেলে কি সত্যি? পদ্মজা তাকিয়ে দেখল ফরিনার চোখ বোঝা অবস্থায় আছে। পদ্মজার বুক ছ্যাঁত করে উঠল। সে ফরিনার নাকের কাছে হাত দিয়ে পরীক্ষা করলো নিঃশ্বাস নিচ্ছে কিনা। নিঃশ্বাস নিচ্ছে। সেই সময় লতিফা স্যাভলন, তুলো আর হালকা গরম পানি নিয়ে
ঘরে প্রবেশ করল। ফরিনা ঘুমাচ্ছেন, কথা বলার অবস্থায় নেই। পদজার পায়ে ঘা হয়েছে। 5 দিনে কি ছেঁড়াখাটা ভালো হয়? শীতের কারণে উল্টো আরো কষ্ট বাড়ে। পায়ের অবস্থা যা তা। তাতে অবশ্য যায় আসে না পদ্মজার। সে অস্থির হয়ে আছে। বুকে এক ফোঁটাও শান্তি নেই। রিদওয়ান দুপুরে জঙ্গল থেকে ফিরেছিল। পদ্মজার ধারণা আমির জঙ্গলের কোথাও বন্দী আছে, অথবা লাশটা হলেও আছে। ভাবনাটা পদ্মজার মাথায় আসতেই সে দ্রুত মাথা চেপে ধরে বিড়বিড় করে, না, আমি কি ভাবছি? কিছু হয়নি, কারো কিছু হয়নি, সবাই ভালো আছে। সে লতিফার দায়িত্বে ফরিনাকে রেখে নিচতলায় নেমে আসে। সাথে ছুরি, রামদা নিয়েছে। আজ খোঁপা করেনি, বেনি করেছে। বাড়িতে কোনো পুরুষ নেই, সব হাসপাতালে। ওরা ফিরলে সে আর আস্ত থাকবে না। তার আগেই আমিরকে বের করতে হবে। সেই সাথে লুকানো গুপ্ত রহস্য। সদর ঘরে আমিনা ছিলেন। তিনি আলোকে খিচুড়ি খাওয়াচ্ছেন, নির্বিকার ভঙ্গে। কোনো তাড়া নেই, চিন্তা নেই। রিদওয়ানের অবস্থা কি দেখেনি? এই মানুষটা শুধু রানীর জন্যই কাঁদেন, আর কারোর জন্য না। কিন্তু কেন? পরিবারের সবার সাথে দূরত্ব বজায় রাখেন, যদিও কথা বলেন তা অহংকারী, কটু কথা। পদজা বেরিয়ে পড়ে। সন্ধ্যার নামাজ পড়েই বেরিয়েছে। আজ জঙ্গলে মরবে, নয়তো আগামীকাল এই বাড়ির পুরুষগুলোর হাতে। সে মনে মনে মৃত্যু মেনে নিয়েছে। ধীর পায়ে হেঁটে জঙ্গলে ঢোকে। বোনদের কথা খুব মনে পড়ছে। সে মারা গেলে ওদের কি হবে? খুব কি কাঁদবে? কাঁদতে কাঁদতে জ্বর উঠে যাবে বোধহয়। পূর্ণার তো খুব কান্নার পর জ্বর হয়। প্রেমা নিজেকে সামলাতে পারবে। এসব ভাবতে ভাবতে একসময় পদ্মজা মানুষের উপস্থিতি টের পেল। ফিসফিসিয়ে কাছে কোথাও কেউ কথা বলছে। পদ্মজা এখনো ভালো করে জঙ্গলের গভীরে প্রবেশ করেনি। সে হিজল গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আস্তে আস্তে দুটি মানুষ চোখের পর্দায় ভেসে ওঠে। তারা জঙ্গলের পশ্চিম দিক থেকে এসেছে। অস্পষ্ট তাদের মুখ। জঙ্গল থেকে বেরিয়ে অন্তর্মহলের পিছনে গিয়ে দাঁড়ালো তারা। একটা মুখ চিনতে পারে পদ্মজা। মৃদুল। মৃদুলের হাতে টর্চ। সেই টর্চের আলোতে পাশের জনের হাত ভেসে ওঠে। এক হাতে লাল তাজা রক্ত, অন্য হাতে রামদা। পদজা শিউরে ওঠে, ঘামতে থাকলো। উত্তেজনায় তার হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম। গলা শুকিয়ে কাঠ। মৃদুল কিছু একটা বলে, উত্তরে আগন্তুক কিছু একটা বলে। ঝাপসা আলোয় মৃদুলের সাথে লোকটার দেহ আর চুল স্পষ্ট হয়। লম্বা শরীর, মাথায় ঝাঁকড়া চুল। চারপাশ থমকে যায়। পদজার শরীর বেয়ে যেন মুহূর্তে শীতল কিছু একটা ছুটে যায়। সে বিস্ময়ের ঘোর কাটাতে পারছে না। চন্দ্র তারকাহীন ম্লান আকাশের কারণে চারপাশ অদ্ভুত ভয়ঙ্কর হয়ে আছে। পদজার মুখ ঘেঁষে একটা পাতা মাটিতে পড়ল। সাথে সাথে সে ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। যখন ব্যাপারটা বুঝতে পারল, নিজের ভয় পাওয়া দেখে নিজের উপর খুব বিরক্ত হয়। 2 পা এগিয়ে সে অন্দরমহলের পিছনে তাকায়। আধো অন্ধকারে আবিষ্কার করল মৃদুল, এবং আগন্তুক নেই। চোখের পলকে যেন মুহূর্তেই ভোঁজবাজির মতো নাই হয়ে গেল। পদজার মস্তিষ্ক সাবধান হয়ে উঠল। মৃদুলের মধ্যে ঘাপলা আছে ভাবতেই ইচ্ছে করছে না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সে সবকিছু ভাবতে পারে। সবকিছু। পদজা তার পরিকল্পিত পথ ধরে হাঁটা শুরু করলো। মনে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মৃদুল জঙ্গলের ভেতরে ঢোকেনি তো? আর দীর্ঘদেহী ঝাঁকড়া চুলের আগন্তুক কি সাথে রয়েছে? পদজা এক হাতে ছুরি নিল, অন্য হাতে রামদা। তার চোখের দৃষ্টি প্রখর। চারপাশে চোখ বুলিয়ে সাবধানে এক পা করে এগোচ্ছে। নিঃশ্বাস যেন আটকে আছে। এই বুঝি কেউ আক্রমণ করে বসলো। সেদিন যতটুকু এসেছিল সে, ঠাউর করে নিরাপদভাবে ঠিক ততটুকুই চলে আসে পদ্মজা। সামনে বড় বড় গাছপালা, ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। ভুতুড়ে পরিবেশ। পদ্মজা কেন জানি নিশ্চিত আজও কেউ থাকবে এখানে, অজানা রহস্য জাল পাহারা দেওয়ার জন্য। আর আশেপাশেই আছে সেই গুপ্ত রহস্য জাল। পদ্মজার শিরায় শিরায় প্রবল উত্তেজনা বয়ে যায়। কয়েকটা গাছ পেরিয়ে সে থমকে দাঁড়ালো। একটা শব্দ ভেসে আসছে কানে। পদ্মজা পেরিয়ে এসে থমকে দাঁড়ালো। পদ্মজা দ্রুত দ্রুত বুকের শব্দচ্ছ লক্ষ্য করে তাকালো। কিছুটা দূরে একজন লোক উবু হয়ে বসে আছে, সম্ভবত প্রস্রাব করছে। পদ্মজা প্রস্তুত হয় লোকটিকে পেছন থেকে আক্রমণ করার জন্য, কিন্তু অগত্যা কারণে তার হাত কেঁপে উঠল। সে কাউকে প্রাণে মারতে পারবে না, সেই সাহস হচ্ছে না। একটা খুন করেছে ভাবলেই তার গা কেঁপে ওঠে। সেদিনের খুনটা তার নিজের অজান্তেই হয়ে গেছে। সে যেন ছিল অন্য এক পদ্মজা। সেই পদ্মজাকে সে নিজেও চিনত না। পদ্মজা অস্থির হয়ে কিছু একটা খুঁজে। লোকটা উঠে দাঁড়ায়। পদ্মজা দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আড়াল থেকে উঁকি দিয়ে রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকে লোকটির দিকে। লোকটির মুখ অস্পষ্ট, অভাব শুধু স্পষ্ট। দুলকি চালে এগিয়েই এগিয়ে আসছে। পরনে লুঙ্গি ও সোয়েটার পরা, মাথায় টুপিও রয়েছে। লোকটার হাঁটা দেখে মনে হচ্ছে না সে টের পেয়েছে অন্য কারো উপস্থিতি। তবু পদ্মজার নিঃশ্বাস আটকে যায়। সে রামদা শক্ত করে ধরল। লোকটি তার কাছে আসতেই সে শরীরের সবটুকু জোর দিয়ে মাথায় আঘাত করে। লোহার রামদার এক পাশের আঘাতে লোকটি লুটিয়ে পড়ে মাটিতে। গোঙানির শব্দ করে হাত পা ধাপড়াতে থাকলো। সেকেন্ড কয়েক পরই দেহ নিস্তেজ হয়ে যায়। পদ্মজার বুক ফুঁড়ে নিঃশ্বাস বেরিয়ে আসে। তবে লোকটাকে কাঁচা খেলোয়াড় মনে হলো। এক আঘাতেই কুপকাত। পদ্মজা একবার ভাবলো টর্চের আলোয় লোকটার মুখ দেখবে। তারপর মাথায় এলো টর্চের আলো দেখে যদি উৎপাতা বিপদ তার উপস্থিতি টের পেয়ে এগিয়ে আসে। তাই আর টর্চ জ্বালালো না। সে নিথর দেহটিকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল। বাতাসের শাঁসা শব্দ, ঝিঝি পোকার ডাক আর অশরীরীদের মতো দাঁড়িয়ে থাকা গাছপালা আর রাতের অন্ধকার
বারবার পদ্মজার গা হিম করে দিচ্ছে। পদ্মজা প্রমোদ গুণে নিজের মধ্যে সাহস জোগানোর চেষ্টা করছে। বড় বড় গাছপালা ফেলে সে খোলা জায়গায় এসে দাঁড়ালো। সামনে কোনো বড় গাছ নেই। জঙ্গলের মাঝে এরকম খোলা জায়গা কেন? এতে কি কোনো রহস্য লুকিয়ে আছে? একদমই খোলা তাও নয়, জংলি লতাপাতাও রয়েছে, তবে একটু অন্যরকম। লতাপাতার মাঝে জোঁক বা কোনো বিষাক্ত জীব থাকতে পারে। বিপদের কথা ভেবেও পদ্মজা ঝুঁকি নিল। সে পা বাড়ালো সামনে। কয়েক কদম এগোতেই জুতা ভেদ করে পদ্মজার কলিজা যেন ছিঁড়ে যায়। সে কাঁটা বের করার চেষ্টা করে। চোখ দিয়ে টপ টপ করে জল বেরোয়। রক্ত জবা ঠোঁট দুটি জলে ভিজে যায়। মৃদুল এদিক ওদিক দেখে বলল, লিখন ভাই, চলো সইলা যায়। অসহনীয় যন্ত্রণায় লিখনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সেসবকে তোয়াক্কা করে সে বলল, পদ্মজার খোঁজ নিতে হবে আগে। মৃদুল বুঝতে পারছে না কি করবে সে। লিখনের হাত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। দুপুরে সে পূর্ণার সাথে দেখা করতে মোড়ল বাড়িতে গিয়েছিল। পূর্ণার চোখ মুখ ফুলে যাত অবস্থা। অনেক কান্নাকাটি করে পদ্মজার জন্য। পূর্ণা আশঙ্কা করছে তার বোন ভালো নেই। মৃদুলেরও তাই মনে হয়। সে যেতেই পূর্ণা ঝরঝর করে কাঁদতে থাকলো। তখন লিখন শাহ আসে। তার শুটিং শেষের দিকে, সপ্তাহখানেক পর ঢাকায় ফিরবে, তাই পূর্ণাদের সাথে দেখা করতে এসেছিল। পূর্ণাকে ওভাবে কাঁদতে দেখে লিখন বিচলিত হয়ে পড়ে। তারপর প্রশ্ন করে বিস্তারিত জানতে পারে। লিখন হাওলাদার বাড়িতে আসতে চাইলে মৃদুল না করল। সে বলল ঢুকতে দেবে না। লিখন মৃদুলের কথা শোনে না, চলে আসে হাওলাদার বাড়িতে। পিছু পিছু আসে মৃদুল, কিন্তু দুর্ভাগ্যবশত দারোয়ান গেটের ভেতরেই ঢুকতে দিল না লিখনকে। তখন মৃদুল লিখনের সাথে পরিকল্পনা করলো তারা বাড়ির পিছনের ভাঙা প্রাচীর পেরিয়ে বাড়ির ভেতর ঢুকবে। লিখন প্রথম রাজি না হলেও পরে রাজি হলো। সে চিন্তিত হয়ে পড়েছে। পদ্মজার খোঁজ নেই কথাটা সে ভাবতেই পারছে না। এত বয়সে এসেও সে একটা মেয়ের জন্য এত ব্যাকুল হয়ে পড়ছে, তাও বিবাহিত মেয়ে। এমন মেয়েকে ভালোবেসে ব্যাকুল হওয়া তো সমাজের চোখে খারাপ। এই সমাজের জন্য সে পদ্মজার থেকে নিজের এত দূরত্ব রাখে, যাতে কোনো খারাপ কথা, কোনো দুর্নাম পদ্মজাকে ছুঁতে না পারে। পদ্মজা যেন অসুখী না হয়। সেই পদ্মজার নাকি 4 দিন ধরে খোঁজ নেই। মৃদুল দেখা করতে চাইলে তাও করতে দেওয়া হচ্ছে না। লিখনের মাথার রগ দপদপ করতে থাকে। আঁধার নামতেই দুজনে হাওলাদার বাড়ির পিছনের ভাঙা প্রাচীর দিয়ে বাড়ির সীমানায় ঢুকে পড়ে। বাড়ির পিছনের যে জঙ্গল, সেই জঙ্গল সহ পুরো বাড়ির সীমানা মিলিয়ে চারিদিকে গোল করে প্রাচীর দেওয়া। তাই পিছনের প্রাচীর দিয়ে তারা আগে পশ্চিম দিকের জঙ্গলে পা রাখে। মৃদুল একবার মদনের সাথে পশ্চিম দিকে এসেছিল একটা ঔষধি পাতা নিতে। তাই সে জানতো এদিকে বড় বড় কাঁটা আছে, যা পথ রোধ করে। এজন্য সে রামদা নিয়ে এসেছে, যা লিখনের হাতে ছিল। লিখন অসাবধানবশত কাঁটার লতাপাতা কাটতে গিয়ে নিজের হাতে আঘাত করে বসে। ফলে ক্ষত সৃষ্টি হয়। গল গল করে বেরিয়ে আসে রক্ত। রক্তাক্ত হাত নিয়ে বেরিয়ে আসে জঙ্গল থেকে। মৃদুল চিন্তিত ভঙ্গিতে বলল, ভাই, রক্ত তো বন্ধই হইতাছে না। কি করা যায় বলো তো? আসো সইলা যাই, বাজারে যাইবা, নয়তো ডাক্তারের বাড়িতে নিয়ে যাব। ব্যস্ত হই না মৃদুল। লিখন এক জায়গায় বসলো। তারা অন্দরমহলের বাম দিকে আছে। মৃদুলের হাতে টর্চ নিয়ে লিখন চারদিকে কিছু দেখলো। তারপর বলল, ওই যে দেখা যাচ্ছে, ওই পাতাটা নিয়ে আসো। আচ্ছা ভাই। মৃদুল লিখনের দেখানো কয়েকটা পাতা নিয়ে আসে। তারপর কোচলে নরম করে লিখনের ক্ষতস্থানে লাগায়। লিখন বলল, হয়েছে, এবার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আমরা সইলে যাইলেই পারতাম। পদ্মজার খোঁজ না নিয়ে কিভাবে যাই? পদ্মজা ভাবিরে এত ভালোবাসো ভাই, অবাক করে আমারে। লিখন মুচকি হেসে বলল, এসব বলো না মৃদুল, এসব বলতে নেই। সত্যি কথা কইতে ডর কিসের? লিখন ঠোঁটে হাসি রেখেই উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে বলল, বিবাহিত নারী নিয়ে এসব বলতে নেই, সমাজ ভালো চোখে দেখে না। সমাজরে আমি জুতা মারি। তোমার বয়স বেড়েছে ঠিকই, জ্ঞান হয়নি। বলতে বলতে লিখন অন্তর্মহলের পিছনে এসে দাঁড়ালো। গা হিম করা ঠান্ডা বইছে। তার পরনে শীত বস্ত্র নেই। ঠান্ডায় জমে যাচ্ছে সে। মৃদুল বলল, এই কথা আমার আম্মাও বলে। এসব কথা বাদ দাও এখন। শোনো, আমরা বাড়ির সামনে যাব নাকি পিছন থেকেই কিছু করব? লিখনের ভাবগতি বোঝা যাচ্ছে না। মৃদুল লিখনের দৃষ্টি অনুকরণ করে অন্তর্মহলের 2 তলায় তাকালো, পদ্মজার ঘরে জানলার দিকে। প্রশ্ন করল, পিছনে কি করার আছে? পদ্মজার ঘরে জানলার পাশে রেন্ট্রি গাছটা দেখেছো? গাছে উঠে উঁকি দিলেই পদ্মজাকে দেখা যাবে, কথা বলাও যাবে। উঠতে পারো গাছে? আরে পুরুষ মানুষ হয়েছে কি জন্যে? তাহলে গাছে উঠবো আমরা? একবার সামনে দিয়ে চেষ্টা করা উচিত। তুমি যাও, গিয়ে দেখো ঢুকতে দেয় নাকি। মৃদুল মুখ কালো করে বলল, দিবে না। আবার অপমান হতে ইচ্ছা করতেছে না। তাহলে চলো গাছে উঠি। মৃদুল চুল ঠিক করতে করতে গুরুতর ভঙ্গিতে বলল, তুমি যখন কইছো, আমি যাব। লিখন হাসল। পূর্ণার মতোই মৃদুলের স্বভাব। পূর্ণাকে যে কারণে ভালো লাগে, ঠিক একই কারণে মৃদুলকেও ভালো লাগে। মৃদুল চলে যায়। লিখনের মাথাটা ব্যথা করছে। সে 2 হাতে কপালের দুপাশ চেপে ধরে পদ্মজার ঘরের জানলার দিকে তাকিয়ে ভাবে, একজন জনপ্রিয় অভিনেতা হয়ে এভাবে প্রাচীর ডিঙে লুকিয়ে একপাক্ষিক ভালোবাসার মানুষের খোঁজ নিতে আসাটা হয়তো কারোর চোখে পাগলামি মনে হবে, কিন্তু তার চোখে গুরুত্বপূর্ণ দায়িত্ব, নিজেকে ভালো রাখার দায়িত্ব। পদ্মজা ভালো আছে ভেবেই সে মানসিকভাবে ভালো থাকে।
একথা ঠিক, পদ্মজার সাথে আমিরের এত সুখ দেখে তার বুকে চিনচিন ব্যথা হয়। তবে এটাও ঠিক, পদ্মজার সুখ দেখে সে শান্তি পায়, বেঁচে থাকার মানসিক মনোবল পায়, আশা থাকে মনে। আছে, বেঁচে আছে পদ্মফুল, চাইলেই দূর থেকে দেখা যাবে, চাইলে কথা বলাও যাবে। কিন্তু যদি নাই বা থাকে, তবে? মৃদুল এসে জানালো, সালার বেটা দুলাভাই নাই, কেউই নাই দরজার সামনে। লিখন বলল, তাহলে চলো সামনে দিয়ে যাই। আমারও কেমন লাগছিল এভাবে লুকিয়ে বাড়ির পিছন দিয়ে। লিখন হাসল, ম্লান হাসি। সে এগিয়ে গেল, সাথে মৃদুল। দুজন অন্তর্মহলে প্রবেশ করলো নির্বিঘ্নে, কোনো বাধা আসেনি। আমিনা সদর ঘরে বসেছিলেন। তিনি লিখনকে দেখে বললেন, তুমি এইখানে কেড়ে আইছো? মৃদুল ঘরে ঢুকে বলল, ফুফু আম্মা, পদ্মজা ভাবি কই? আমিনা বসা থেকে উঠে দাঁড়ালেন। মৃদুলের কাছে এসে আদুরে গলায় বললেন, কই আসলি বাপ? তোর ফুফাই বক্সে বইলা সইলা যাবি কেন? আমি তোর ফুফু আম্মা আসি না? তুই এইখানে থাকবি, যতদিন ইচ্ছা থাকবি। মৃদুল কপালে ভাঁজ সৃষ্টি করে বলল, দূর, বাদ দাও এসব কথা। তোমার জামাই একটা ইবলিশ, ইবলিশের ধারে কাছে মানুষদের থাকতে নেই। আমিনা মৃদুলের মুখ ছুঁয়ে বললেন, এমন কয় না বাপ। আদর পরে কইরো, এখন কও তো পদ্মজা ভাবি কই? ঘরেই আছে। ভাবির কি শরীর ভালো আছে? আমিনা ক্ষণমুহূর্ত সময় নিয়ে লিখনকে দেখলেন, তারপর বললেন, হ, ভালা। আচ্ছা ফুফাম্মা, আমরা উপরে যাইতেছি। আমিনা লিখনের দিকে আঙুল তাক করে তীক্ষ্ণ স্বরে বলল, এই ছেড়েও যাইব? লিখন চোখের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। পরপুরুষ হয়ে পদ্মজার মতো মেয়েকে দেখতে যাওয়া ঠিক হবে না বোধহয়। মৃদুল তো এই বাড়ির আত্মীয়, সে গেলে সমস্যা নেই। মৃদুল কিছু বলার পূর্বে লিখন বলল, আমি এখানে বসি, তুমি যাও। না ভাই, তুমিও আয়ো। আরে মৃদুল, যাও তো। মৃদুল সিঁড়িতে পা রাখল। আমিনা ভাবছেন, পদ্মজা তো ঘরেই আছে, বাড়িতে কোনো পুরুষ নেই। এরকম সময় যদি পদ্মজা নিচে নেমে আসে, লিখনের সাথে কথা বলে, আর এই খবর কোনোভাবে খলিল হাওলাদারের কানে যায়, তবে তার রক্ষে নেই। তিনি উঁচু কণ্ঠে ডাকলেন, মৃদুল রে। মৃদুল তাকালো। আমিনা জানেন না পদ্মজা সত্যি যে ঘরে নেই। তিনি মিথ্যে ভেবে বললেন, পদ্মজাই তো ঘরে নাই। লিখন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, কেন, কোথায় গিয়েছে? আমিনা নির্বিকার কণ্ঠে বললেন, আমি কি তা কইতাম, গেছে কোনো কামে। মৃদুল সিঁড়ি ভেঙে নেমে আসলো। ভাবি একলা গেছে? আমিনা আরেকটা মিথ্যে বললেন, না, একলা যায় নাই, আমিরের লয়ে গেছে। মৃদুল উৎসুক হয়ে জানতে চাইল, আমির ভাই বাড়িতে ছিল? আমি যে দেখি নাই, ভাবছি জরুরি কোনো কামে ঢাকাত গেছে। আচ্ছা ফুফু আম্মা, অন্দরমহল নজরবন্দিতে আসিল কেন? আমারে ঢুকতে দিত না। আমিনা তৃতীয়বারের মতো মিথ্যে বললেন, আমি তো ঢাকাতে গেছিল, কাল রাইতে আইছে, আমি নাই এজন্য পদ্মজার। লিখন কথা কেড়ে নিয়ে বলল, বুঝতে পেরেছি, সিকিউরিটি, মানে নিরাপত্তা দিয়ে গিয়েছিল। আমি আছি তো গ্রামে। আমির হাওলাদার খুব ভালোবাসেন পদ্মজাকে। শেষ শব্দ তিনটি লিখন জোরপূর্বক হেসে বলল, তার চোখের মনি চিকচিক করছে। মৃদুল আফসোস করে বলল, দূর, দেখা হইল না। আসি চাচি, বলল লিখন। মৃদুল লিখন বেরিয়ে আসে। মৃদুল বলল, পদ্মজা ভাবির চিঠি দেখে তো মনে হয় নাই এত সহজ ব্যাপার। হুম, পদ্মজা একটা রহস্যময়ী, মায়াময়ী, তাই বোধহয় রহস্য রেখে চিঠি লিখেছে। আর মিস্টার আমির যেহেতু এখন সাথে আছে, নিশ্চয়ই পদ্মজা ভালো আছে। মৃদুল গভীর মগ্ন হয়ে কিছু ভাবছে। সে লিখনের কথায় জবাবে বলল, হ্যাঁ, তবুও আগামীকাল পদ্মজা পূর্ণর সাথে যোগাযোগ না করলে আমরা আবার আসবো না হয়। মৃদুল লাফিয়ে উঠে বলল, এটাই ভাবছিলাম। লিখনের হাতে রক্ত পড়া বন্ধ হলেও খুব ব্যথা হচ্ছে, তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। মৃদুল বলল, ভাই, সাইকেল নিয়ে আসি, এই অবস্থায় হেঁটে যাওয়া ঠিক হইব না। লিখনও সায় দিল। মৃদুল আলোকঘর থেকে সাইকেল নিয়ে আসে। মৃদুল সামনে, লিখন পিছনে বসলো। তাদেরকে দারোয়ান দেখে অবাক হয়, তবে বেশি কিছু বলতে পারেনি। মৃদুল হুমকি ধামকি দিয়ে বেরিয়ে পড়ে। রাতের স্নিগ্ধ বাতাসে লিখন অনুভব করলো তার বুকের সূক্ষ্ম ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। সে একবার ঘুরে তাকালো হাওলাদার বাড়ির গেটের দিকে। খ্যাতিবান সুদর্শন ধনী লিখন শাহ, যে সবসময় ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখে, তাকে দেখে সবার কত সুখী মনে হয়। কত যুবক স্বপ্ন দেখে লিখন শাহর অবস্থানে আসার। কিন্তু তারা কি কখনো জানবে, লিখন শাহ সর্বক্ষণ বুকের ভেতর বিষাক্ত সূচ নিয়ে হাসে, যে সূচের তীব্রতা তাকে এক মুহূর্ত শান্তি দেয় না। পদ্মজা চারিদিকে হাঁটছে, কিন্তু চোখে পড়ার মতো কিছু পাচ্ছে না। কি এমন আছে এখানে যা পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ থাকে? কিছুতেই তো নজরে আসছে না। পদ্মজা জঙ্গলি লতাপাতার উপর হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। শিশিরের জলে পায়ের তালু থেকে হাঁটু অব্দি ভিজে গিয়েছে। পাজরা ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। থেকে থেকে কাছে কোথাও শেয়াল ডাকছে। পদ্মজার বুক ধুকপুক ধুকপুক করছে। মনে হচ্ছে কয়েকজোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে, ছিঁড়ে খাবে দেহ। ভাবতেই পদ্মজার গা শিউরে উঠল। সে ঢোক গিলল, তারপর আয়তুল কুরসি পড়ে বুকে ফুঁ দিল। আয়তুল কুরসি যতবার সে পড়ে, ততবার নিজের মধ্যে একটা শক্তি অনুভব করে, ভরসা পায়। এই মুহূর্তেও তার ব্যতিক্রম হয়নি। সে সামনে এগোতে এগোতে একসময় আবিষ্কার করলো তার পায়ের নিচের মাটির বদলে অন্য কিছু আছে। চকিতে পদ্মজার মস্তিষ্ক 4 গুণ গতিতে সচল হয়ে উঠল।
সে পায়ের নিচের লতাপাতা সরাতে গিয়ে দেখল এই লতাপাতাগুলোর শিকড় নেই। পদ্মজা দ্রুত গতিতে সব লতাপাতা সরালো। তখনই আবছা আলোয় চোখে ভেসে উঠল লোহার মেঝে। পদ্মজার মুখে একটি গাঢ় বিস্ময়ের ছাপ প্রতীয়মান হয়ে উঠল। তার উত্তেজনা বেড়ে যায়। শীতল শরীর উত্তেজনায় ঘামতে শুরু করলো। লোহার মেঝেটা খুব একটা বড় নয়। পদ্মজা টর্চ চালায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। একপাশে ছিদ্র রয়েছে, মনে হচ্ছে এখানে চাবি ব্যবহৃত হয়। চকিতে পদ্মজার মাথায় এলো আলমগীরের দেওয়া চাবিটার কথা। সে দ্রুত পেটিকোটের 2 ভাঁজ থেকে চাবিটা বের করলো। প্রবল উত্তেজনায় তার হাত মৃদু কাঁপছে। বিসমিল্লাহ বলে চাবিটা ছিদ্রে প্রবেশ করালো এবং কাজও করে। পদ্মজা বিস্ময়ে বাকহারা হয়ে পড়ে। কি হতে চলেছে? সে লোহার এই অংশটি 2 হাতে তোলার চেষ্টা করলো। যতটা ভারী ভেবেছিল ততটা নয়। পদ্মজা লোহার ভাবলেও এটা বোধহয় লোহার নয়। ধীরে ধীরে পদ্মজা আবিষ্কার করলো এটি একটা দরজা, গুপ্ত কোনো ঘরের দরজা। সে আতঙ্কে হিম হয়ে যায়। নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে। পদ্মজা তার কাঁপতে থাকা পা এগিয়ে দেয় ভেতরে। সে ভয় পাচ্ছে না তা নয়, খুব ভয় হচ্ছে। এমন আচানক ঘটনার সম্মুখীন তো আগে হয়নি। সিঁড়ি ভেঙে সে অনেক দূর অব্দি নেমে আসে। ভীষণ ঠান্ডা এদিকে। মনে হচ্ছে সব স্বপ্ন, কোনো রূপকথার গল্পের রাক্ষসপুরীতে চলে এসেছে। চোখের সামনে ভেসে ওঠে আরেকটি দরজা। এই দরজাটি অদ্ভুত ধরনের। তাতে ঢাকার বাড়িতে হুবহু একই রকম দরজা আছে। এই দরজার আড়ালে যাই হয়ে যাক, বাইরে শব্দ আসে না। পদ্মজা অস্পষ্ট একটা সন্দেহে বিভোর হয়ে ওঠে। এই দরজাটি খুলতেও আলমগীর দেওয়া চাবিটাই কাজ করে। পদ্মজা চাবিতে চুমু খায়। এত গুরুত্বপূর্ণ চাবি আলমগীর তাকে কেন দিল? এসব ভাবার সময় নয় এখন। বাকিটুকু তাকে দেখতে হবে। দরজা খুলে অন্য একটি অংশে প্রবেশ করতেই মুখে তীব্র আলো ধাক্কা খেল। পদ্মজা কপাল কুঁচকে 2 হাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখে অস্ফুট বিরক্তিসূচক শব্দ করল। তারপর ধীরে ধীরে পিট পিট করে তাকালো। চারিদিকে রং বেরঙের বাতি জ্বলছে। এই বাতিগুলোও তার চেনা। তাদের বাড়িতে আছে। যখন বিদ্যুৎ থাকে না, ব্যাটারি চালিত এই বাতিগুলো পুরো বাড়ি আলোয় আলোয় ভরিয়ে তোলে। 2 দিকে আরও 2টো দরজা। প্রথম দরজাটিতে লেখা স্বাগতম, দ্বিতীয়টিতে লেখা ধ রক্ত। রুম্পা তো এমন কিছুই বলেছিল। পদ্মজা আর এক মুহূর্ত দাঁড়ালো না। দ্বিতীয় দরজাটির দিকে হেঁটে আসে। এটার কোনো তালা নেই, তাহলে খুলবে কি করে? পদ্মজা ধাক্কা দিল, সাথে সাথে খুলেও গেল। পদ্মজার মুখ হা হয়ে যায়। তার ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে। এ কোথায় এসেছে সে? আর কি ফিরতে পারবে নিজের ঘরে? আচমকা পদ্মজার কানে ভেসে আসে মেয়েদের কান্নার চিৎকার। পদ্মজার রক্ত হিম হয়ে যায়। এরকম একটা জায়গায় এতগুলো মেয়ে কেন কাঁদছে? কত কষ্ট যন্ত্রণা সেই কান্নায়। কান্নার বেগ বাড়ছে। কেউ যেন বিরতিহীনভাবে আঘাত করছে। পদ্মজা 2 হাতে ছুরি ও রামদা শক্ত করে ধরল। তারপর সেই কান্না অনুসরণ করে এগিয়ে গেল সামনে। যত এগোচ্ছে কান্নাগুলো তীব্র ধাক্কা দিচ্ছে বুকে। পদ্মজার নিঃশ্বাস আটকে আছে। সে চলে এসেছে খুব কাছে। চোখের সামনে আরেকটা ঘরের দরজা। দরজাটি একটু খোলা। সে সাবধানে দরজা ঠেলে ঘরের ভেতরে তাকালো। আর ঠিক তখনই তার পায়ের পাতা থেকে মাথার তালু অব্দি শিরশির করে উঠল। চোখের সামনে দেখা দৃশ্যটা দুঃস্বপ্ন বলে মনে হতে লাগলো। মনে হচ্ছে জায়গায় জমে গেছে সে। বিবস্ত্র অবস্থায় 5-6টি মেয়ে হাত জোড় করে কাঁদছে। তাদের শরীর রক্তাক্ত। আর সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা শ্যামবর্ণের দেহ। গায়ে শার্ট নেই, প্যান্ট নেমে এসেছে নাভির অনেক নিচ অব্দি। তার হাতে বেল্ট। সম্ভবত বেল্ট দিয়েই মেয়েগুলোকে আঘাত করছিল। প্রশস্ত ও তুষ্টপুষ্ট শরীরের গড়নের মানুষটিকে চিনতে পেরে পদ্মজার বুকের পাঁজর টনটন করে উঠল। তার হাত থেকে পড়ে যায় ছুরি ও রামদা। বিকট শব্দ হয়। সেই শব্দ অনুসরণ করে উপস্থিতি মানুষগুলোর চোখ পড়ে দরজার দিকে। পদ্মজা ধপ করে বসে পড়ে মাটিতে। শরীরের সবটুকু শক্তি নিমেষেই কে যেন চুষে নিয়েছে। পদ্মজাকে দেখে মানুষটির চোখ হিংস্র জন্তুর মতো জলজল করে ওঠে। কপালের শিরা ভেসে ওঠে। হিংস্র চাহনি আরো ভয়ঙ্কর হয়ে যায়। সে ভাবতেই পারছে না পদ্মজা এত দূর চলে এসেছে। পদ্মজা বিস্ময় ভরা ছলছল চোখ দুটি সেই মানুষটার দিকে তাক করে অস্পষ্ট স্বরে বলল, ছি।